আমি শুরু করতে চাই মেজর আক্তার আপনাকে দিয়ে। আহ, ভিয়েনা কনভেনশনে একেবারে আহ কূটনৈতিক শিষ্টাচার নিয়ে স্পেসিফাই করা আছে, কোন কূটনীতিক অথবা রাষ্ট্রদূত কোন দেশে গিয়ে সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী যদি কোনো মন্তব্য করে, পা দেওয়ার সাথে সাথে ওই মুহূর্তে তাকে বহিষ্কার করার প্রোটোকল আছে, নিয়ম আছে, রেওয়াজ আছে। এ ধরনের উদাহরণ এক জায়গায় না, বহু জায়গায় আছে। আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে যদি বলি, অস্ট্রিয়ান এক রাষ্ট্রদূতকে চেক রিপাবলিক থেকে বহিষ্কার করা হয়েছে। দ্য ডে হি এন্টার চেক রিপাবলিক, তাকে ওখান থেকে বের করে দিছে। ইসরায়েলি একজন রাষ্ট্রদূতকে সাউথ আফ্রিকা থেকে বের করে দিছে। এ ধরনের উদাহরণ পৃথিবীতে আছে, রেয়াজ আছে। এখন আপনি দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ঢোকার সাথে সাথে কিছু মন্তব্য করেছে, আপনি তার এই মন্তব্যগুলোকে আপনি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হিসাবে দেখেন কিনা, বা তার এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? ভাই ধন্যবাদ আপনাকে। উদাহরণ আপনি দিয়েছেন অনেক, আমি উদাহরণ সৃষ্টি করতে চাই নতুন করে। আমি অবিলম্বে ত্রিবেদীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। আমি চাই সরকার তার জন্য তার ক্রেডেনশিয়াল অ্যাকসেপ্ট না করে, কারণ তার বক্তব্যগুলো আপত্তিকর নয়, আগ্রাসী, আক্রমণাত্মক। তার বক্তব্যগুলোকে বাংলাদেশের প্রতি তার লোলব চিত্র তুলে ধরেছে। সে দুইটা জিনিস করেছে। সে ভূপেন হাজারিকার গান গাইয়া বলেছে এপার বাংলা ওপার বাংলাকে তার নাকি দমনির দুই রক্ত প্রবাহ। আমরা একটা আলাদা দেশ, এখানে এপার বাংলা ওপার বাংলা প্রশ্ন হলো কোথায়? আমরা কি পশ্চিম বাংলার সঙ্গে বাংলাদেশে কোন নদী প্রবাহ আছে মাঝখান দিয়ে? এটা তো যে রূপক অর্থে ভূপেন হাজারিকা আজ থেকে 40 বছর আগে, 30 বছর গানটা গিয়েছিল, তৎকালীন পটভূমিকায় সে বলেছিল, তখন ছিল ওটা পাকিস্তান, এবং সে বাংলাদেশের পক্ষে গানটা গিয়েছিল ভারতীয় সমর্থন বাংলাদেশের পক্ষে দেওয়ার জন্য। আজকে সে ভূপেন হাজারিকা বিজেপির সদস্য, সে মানবতার পক্ষের লোক নয়। আজকে যে আসামে মুসলমানদের নিধন করা হচ্ছে, ভূপেন হাজারিকা সে আসামের লোক, সে মুসলমানদের নিধনের পক্ষে কথা বলে না। আজকে সে মুসলমানদেরকে যেভাবে ওখান থেকে বিতাড়িত করা হচ্ছে, নিগৃহীত করা হচ্ছে, তাদের রেশন কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আইডি কেড়ে নেওয়া হচ্ছে, সেইগুলো ব্যাপারে কথা বলে না। আজকে সেই ভূপেন হাজারিকার গান গেয়ে ত্রিবেদী সাহেব আমাদেরকে আগ্রাসনের কথা বলেছেন। তিনি অত্যন্ত দৃষ্টতার সঙ্গে বলেছেন 160 কোটি মানুষকে নাকি উনি ঐক্যবদ্ধ করবেন। উনি 160 কোটি মানুষ কোথায় পেলেন? উনি রিপ্রেজেন্ট করে 140 কোটি মানুষ। বাংলাদেশের 24 কোটি মানুষের সঙ্গে একাত্মতা উনি করতে পারেন, কিন্তু 60 কোটি মানুষকে আপনি বানাতে পারেন। এটা দৃশ্যতাপূর্ণ বক্তব্য, আগ্রাসী বক্তব্য। এই বক্তব্যের মাধ্যমে তিনি ভারতীয় পররাষ্ট্র নীতির নগ্ন বই প্রকাশ ঘটিয়েছেন। তিনি পরিষ্কার করে দিয়েছেন তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশটাকে গিলে খেয়ে নেওয়া। তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে সে বাংলাদেশটাকে ভারতের সঙ্গে অ্যানেক্স করতে চায়, ভারতের সঙ্গে নিয়ে নিতে চায়, যেমন ভাবে তারা সিকিমকে নিয়ে গিয়েছিল। আজকে বক্তব্যের পরে আলোচনার কোনো প্রেক্ষাপট রাখেন। আপনি সঠিকই বলেছেন, আমরা আন্দোলন করি নাই, মিছিল করি নাই, আমরা প্রতিবাদ করি নাই। দুর্ভাগ্যজনক বলে সত্য, আমার সুযোগ ছিল না। আমি সুযোগ পেয়েছি 9টার সময়। আমি 9টার সময় তীব্র প্রতিবাদ করেছি। আমি ভারতীয় এই রাষ্ট্রদূত ত্রিবেদীকে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করতে বলেছি। তাকে বাংলাদেশ থেকে সরে চলে যেতে বলার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি। আমি সকল রাজনৈতিক দলকে ইতিমধ্যে আহ্বান জানিয়েছি, আপনারা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিবাদ শুধু নয়, প্রতিহত করেন।
এই রাষ্ট্রদূত ত্রিবেদী বাংলাদেশে থাকতে পারবে না, এটা জনগণের প্রত্যাশা। যে বাংলাদেশকে খেয়ে ফেলতে চায়, যে বাংলাদেশ স্বাধীনতা হরণ করতে চায়, তার স্থান বাংলাদেশ হতে পারে না। 1757 সনে যদি সিরাজউদ্দৌলা বলেছিল ক্লাইভকে, মাথা মুড়িয়ে গাধায় চড়িয়ে যদি তাকে বাংলা থেকে বিতাড়িত করা হতো, আমি আজকে মনে করে দিতে চাই, ওই কাজটি যদি সিরাজউদ্দৌলা 1957 সনে করতে পারতেন, তাহলে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতা ইংরেজদের হাতে খর্ব হতো না, ভারতের স্বাধীনতা খর্ব হতো না। আমি মনে করি আজকে যদি ত্রিবেদীকে থাকতে দেই বাংলাদেশে, ত্রিবেদীর রাষ্ট্রদূতগিরি করতে দেই, ভারতের আগ্রাসন নীতিকে বাস্তবায়িত করতে দেই, তাহলে আগামী দিনে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। হুমকির মুখে পড়বে মানে কি, আজ থেকে পড়ে গেছে, ত্রিবেদীর প্রতিটি কাজে পড়বে। আপনি দেখেন ত্রিবেদী আসতে না আসতে এখানে একটা নাটক তৈরি করা হয়েছে, এই মন্দির করতে দেওয়া হবে না, গাইবান্ধায় মন্দির করতে দেওয়া হবে না, তাতে প্রিলুড, অর্থাৎ যাতে ত্রিবেদী রাম মন্দিরের পক্ষে কথা বলার সুযোগ পায়, যাতে সেখানে যাওয়ার সুযোগ পায়, এই জন্য পূর্ব থেকে ঘটনাটা ঘটানো হয়েছে। তার মানে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এবং আমাদের তথ্যমন্ত্রী সাহেব যে বক্তব্যটা বলেছেন, যে মেয়ে কথা বলেছেন, আমি শুনেছেন কিনা জানি না, উনি বলছেন এটা নাকি তার বলা উচিত হয় নাই। উনি এখন উচিত শিখাচ্ছেন ভারতকে, ভারতের রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী উচিত শিখাচ্ছেন। আর পররাষ্ট্রমন্ত্রী আপনার প্রিয় ভাই আঙ্গুল চুষতেছেন ভাই, উনি এখন জাতিসংঘের চেয়ারম্যান হওয়ার আছেন। আমি আপনার প্রিয় ভাইকে আক্রমণ করতে ইচ্ছা করে অসুবিধা নাই, আমার প্রিয় ভাই, কিন্তু কথা সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, সে তো পররাষ্ট্রমন্ত্রী, সবার আগে সে তার প্রতিক্রিয়া জানাবে, সবার আগে সে আক্তার ভাই রাষ্ট্রদূতের রাষ্ট্রদূতের শিষ্টাচারের প্রতিবাদ করা কি তথ্যমন্ত্রীর কাজ না পররাষ্ট্রমন্ত্রীর কাজ? পররাষ্ট্রমন্ত্রীর কাজ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ, পররাষ্ট্র উপদেষ্টার কাজ। হ্যাঁ, কাজ এক্স্যাক্টলি উপদেষ্টাদের কাজ। তথ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করা উচিত ছিল, তথ্যমন্ত্রী উচিত উষ্মা প্রকাশ করা যে আমাদের দেশের জনগণ এই বক্তব্যটাকে সঠিকভাবে নিচ্ছে না, জনরোষ বাড়তেছে, ভারতের প্রতি জনগণের রোষ বাড়তেছে, এটা তথ্যমন্ত্রী বলতে পারতেন, কিন্তু উনি শিক্ষা দিচ্ছেন। এটা নাকি আপনি ডিটেলসে যান না, আমি সাবজেক্টে আবার আসি আপনার কাছে। জিয়া ভাই, আপনার কাছে আমি জিজ্ঞাসা করবো, কোন আপনাকে একটা স্পষ্ট বলতে চাই, একটা স্পষ্ট বলতে দিতে চাই, কে আমাদের আসবে না, আমাদেরকে এই তীব্র প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। এই রাষ্ট্রদূতকে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না, এই ব্যাপারে আমাদের একমত। ওকে জিয়া ভাই, আমি আপনাকে একটা কথা আপনাকে মেজর আক্তার এবং দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমি বলতে চাই, রাষ্ট্রদূতকে প্রথম দিনেই বহিষ্কার করছে, তাকে সুযোগই দেওয়া হয় না। 2015 সালে ইসরায়েলের অ্যাম্বাসেডর ব্রাজিলে গেছে, জানি ডায়ান, তাকে অন দ্য স্পট তাকে বহিষ্কার করা, এটাকে এক্সপেল করা হয়েছে। 1980-তে ইরানি অ্যাম্বাসেডরকে আমেরিকা থেকে এক্সপেল করা হয়েছে। 2020 সালে ভেনেজুয়েলার অ্যাম্বাসেডরকে ব্রাজিল থেকে এক্সপেল করা হয়েছে। 2022 সালে সৌদি আরবিয়া হাই অ্যাম্বাসেডরকে এক্সপেল করছে। টার্কির আর্মেনিয়ার অ্যাম্বাসেডরকে এক্সপেল করছে 2022-এ। নাইজারের অ্যাম্বাসেডরকে ফ্রান্স এক্সপেল করছে 2023-এ। এ ধরনের উদাহরণ একের পর এক আছে। এখন একটা কথা আমি প্রথম আসি, দীনেশ ত্রিবেদীর মন্তব্যটা কি স্যাটারিক নাকি কূটনৈতিক শিষ্টাচার? আপনি এটাকে একটু ডিফারেন্সিয়েট করেন কিনা? এটা কি স্যাটারিক কোন মন্তব্য নাকি শিষ্টাচার বহির্ভূত, নাকি আমাদের দেশের জন্য অসম্মানজনক কিছু একটা স্টেটমেন্ট? আপনি এটাকে কিভাবে দেখেন ব্রিগেডিয়ার জিয়া?
আহ, আমি অ্যাকচুয়ালি এই এই যে ভারতের যে নতুন যে হাই কমিশনের যে বক্তব্য, প্রথম কথা হলো এটা হলো আমি তার নিন্দা জানাই। মানে খুবই, আমি বলবো যে তীব্র নিন্দা জানাই। নিন্দা জানানোটা কম হয়ে যাবে, তীব্র নিন্দা জানাই। এবং আমি তাকে তার এই অর্বাচীন কথা বলার জন্য, এটা সে বুঝে বলেছে না বুঝে বলেছে আই ডোন্ট নো, বাট ইন্ডিয়ান ডিপ্লোম্যাটসরা কোন সময় না বুঝে কিছু বলে না, দ্যাট উই মাচ, আমরা খুব ভালো করে জানি। সুতরাং আমি বলবো যে তাদের যে সেই কি বলে আনডিভাইডেড ইন্ডিয়া, আবার একটা বৃহত্তর ভারত প্রকল্প, এই প্রকল্পের একটা অংশ, এবং এই লেসন তারা ইসরায়েলের কাছ থেকে নিয়েছে, এই ট্রেনিং, মেন্টাল বা সাইকোলজিক্যাল ট্রেনিং, এবং তাদের মেথোডোলজি তারা নিয়েছে, এবং সেই মেথোডোলজি নিয়ে তারা আগাচ্ছে এবং এখানে আসছে সে সেন্সিটাইজ করতে। সুতরাং আমি বলবো যে তার এই 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 ধৃষ্টতার জন্য তাকে মানে ভর্ৎসনা করা উচিত, এবং তার এই কথার জন্য সে ক্ষমা চাবে বাঙালি জাতির কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে, এবং বাংলাদেশের যে 71 সালে যে যুদ্ধ করে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবং সেই স্বাধীনতার বিপক্ষে সে দাঁড়িয়ে স্বাধীনতাকে সে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবার সে ভারতের সাথে একীভূত করার ধান্দা করছে। এটার জন্য তাকে ভৎসনা করা দরকার, এবং তার এটার জন্য বাঙালির কাছে সে ক্ষমা প্রার্থী। কিন্তু এখান থেকে আমি একটা বড় অন্য আরেকটা জিনিস দেখি, যেটা আমি আপনাকে আগে বলেছিলাম। ভারতীয়দের যদি আপনি দীর্ঘ আপনি হিস্ট্রি দেখেন, আমাদের গত 55 বছরে বাংলাদেশকে কিন্তু একটা, আমি এর আগের দিনে একটা জিনিস বলেছিলাম যে আপনাকে, বাংলাদেশকে তারা একটা অ্যানার্কিয়াল স্টেট হিসেবে দেখতে চায়। মানে এখানে সবসময় কিছু না কিছু নিয়ে বিতর্ক চলবে, যার ফলে আমরা যেন, এবং আমরা আমাদের যে বর্তমানে যে আমাদের নেচার, এই নেচারটা হয়ে গেছে এরকম যে আমরা সব কথা নিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়ে একটা বিতর্কের মধ্যে থাকি, ঝগড়াঝাটির মধ্যে চলে যাই, এবং এটা নিয়ে বিভিন্ন রকম আন্দোলন দানা বাঁধতে থাকে, এবং সেটা অল্প কিছুদিন পর আবার মিয়ে যায় নতুন একটা ইস্যু আসলে। এর ফলে হয় কি, রাষ্ট্রের যে কর্তৃপক্ষ তারা কিন্তু রাষ্ট্রের যে মূল সমস্যাগুলো ওইদিকে নজর দেওয়ার তাদের কোনো পরিকল্পনাও করতে পারে না তারা, যার ফলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আমরা রয়ে যাই। এবং গত 55 বছরে কিন্তু এটাই হলো, দিস ইজ হোয়াট ইজ দি ক্যারেক্টার। আমি অনেকগুলি ইতিহাস আমি আপনাকে তুলে ধরতে পারবো একের পর এক, যে প্রতিবার একটা আমাদের মধ্যে এক ধরনের অ্যানার্কিয়াল পরিস্থিতি তৈরি করে, এবং সেটা নিয়ে তর্ক বিতর্ক করা, এবং সেই তর্ক বিতর্কের মধ্যে আমরা যেন ডুবে থাকি, এবং যার ফলে এবং পুরো দেশ তখন ব্যস্ত এই কাজে, এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ সময় আমরা হারিয়ে ফেলি, আমরা নিজের দেশের দিকে তাকানো বাদ দিয়ে। আপনি দেখেন, আপনি যদি ইভেন এই বিএনপি গভর্নমেন্ট আসার পর থেকে একের পর এক, এটা তো প্রথম কথা হলো যে এটার জন্য আমি বলবো যে বিএনপির যে তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা, এখানে একটা বিরাট প্রশ্ন। কারণ তারা আসলে কি করতে চাচ্ছে, এবং তারা কার ভিতর দিয়ে যাচ্ছে, এবং কি করলে কি 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 অর্জন করতে চায়। প্রথম কথা হলো তারা কি আসলে কি অর্জন করতে চাচ্ছে, চাইলে সেটার রাস্তাটা কি, হোয়াট ইজ দ্য মেথোডোলজি, এটার উপায়টা কি, এটার প্রসেসটা কি, এটার প্রায়োরিটিস কি। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় না যে কোনো একটা কেন্দ্রীয় একটা কোনো জায়গা থেকে আপনি এটার কোনো একটা ধারণা পাবেন। আপনি এরই মধ্যে এই ধরনের একটা বিতর্ক উস্কে দেওয়া, এবং আমাদের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি করা, এবং এই ব্রিগেডিয়ার জিয়া, আপনি কি ইসলামী ব্যাংক এবং ব্যাংকিং সেক্টরের যে দুর্নীতি চরম শিখরে পৌঁছেছে, এই আলোচনাটা দূরে সরানোর জন্য আপনি মনে করেন কিনা দীনেশ ত্রিবেদীকে দিয়ে এ ধরনের একটা মন্তব্য মাঠে নামানো হয়েছে? এটা অ্যাকচুয়ালি দীনেশ ত্রিবেদীর এজেন্ডা আছে ভাই। এটা দীনেশ ত্রিবেদী কারো কাঠে হাতের পুতুল না। বিকজ ইসলামী ব্যাংকের যে অ্যানার্কি, এটা তো তাদেরই প্ল্যান, এটা তো তাদেরই প্ল্যান। আপনি যদি, আমার অর্থনীতি যদি ধ্বংস হয়, একটা দেশের শক্তিটা কি, এর প্রধান শক্তি কিন্তু অর্থনৈতিক শক্তি। আপনি যদি অর্থনৈতিক শক্তির মূল স্তম্ভ হলো সেন্ট্রাল ব্যাংক, আপনি যদি সেন্ট্রাল ব্যাংককে যদি আপনি ধ্বংস করে দিতে পারেন, আপনার কিছু লাগে না তো। আপনি মেজর আক্তার একটা কথা বলছে, আপনি কি মেজর আক্তারের সাথে একমত? মেজর আক্তার বলছে যে গাইবান্ধার পলাশবাড়িতে মন্দির নিয়ে যে আলাপ আলোচনা, অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে যে ভারতীয় কুত্তুর বাচ্চা বাংলাদেশে ঢোকার সাথে সাথে এটা নিয়ে আলাপ আলোচনা শুরু করবে, ব্যাংকিং সেক্টরের সমূলে যে দুর্নীতি, এই সাবজেক্টটা চাপা পড়ে যাবে। আপনি কি মেজর আক্তারের বিষয়টা বলার আগে আমি একটা কথা বলি। আপনি এই যে আমরা যে যারা আমরা আমাদের প্রতিবেশী ভাই, এদের ওয়ার গেমিং করা অনেক আগের।
হাসিনা চলে যাওয়ার পরে তারা বাংলাদেশকে কিভাবে ডিস্টেবিলাইজ করবে সেই ওয়ার গেমিং কিন্তু বহুত আগে করেছে, এবং তারা একটা লিস্ট অফ অ্যাকশন তৈরি করেছে এবং ওদের প্ল্যান আছে, একটা ক্যালেন্ডার আছে, ওই ক্যালেন্ডার অনুযায়ী যাচ্ছে। ওকে, ব্রিগেডিয়ার জিয়া, আপনি চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। আমাকে একটা কথা বলেন, নজর আক্তারের এই কথাটাকে আমার টানতে হয়। একজন কূটনীতিক বাংলাদেশে ঢুকেছে, আপনি কি জীবনে কোথাও শুনেছেন এক কূটনীতিককে রিসিভ করার জন্য বর্ডারে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিফ অফ প্রোটোকলকে ওইখানে পাঠায় তাকে রিসিভ করার জন্য? পৃথিবীর কোন দেশে আপনি শুনেছেন? আমাকে একটু বলেন তো। চিফ অফ প্রোটোকলকে, আমি চিফ অফ প্রোটোকল শুধু দুইটা লোককে সেটা প্রোটোকল দেয়, একটা হলো প্রেসিডেন্ট আর একটা হলো প্রাইম মিনিস্টার। আর কেউ চিফ অফ প্রোটোকল পাওয়ার কথা না। চিফ অফ প্রোটোকলের কাজই হলো সেটা, সে রেপ পাঠাইতে পারে, বাট চিফ অফ প্রোটোকল ক্যানট গো। আরো একটা কথা আছে ভাই, পৃথিবীর কোন দেশের অ্যাম্বাসেডর যদি বর্ডার ক্রস করে বা এয়ারপোর্টে আসে, তাকে রিসিভ করার জন্য কোনদিনই হোস্ট কান্ট্রির কেউ তাকে অভ্যর্থনা জানাতে যায় না। এটা আউট অফ প্রোটোকল, এটা ডিপ্লোম্যাটিক কালচারের মধ্যে নাই। যদি দীনেশ ত্রিবেদী সে যদি বাংলাদেশে ঢুকে তাকে রিসিভ করার জন্য যাবে, ভারতীয় হাই কমিশনের লোকজনরা, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন যাবে? হোস্ট কান্ট্রি কেন যাবে ওখানে? এটা তো কোনো জায়গায় নাই। মানে এটা হলো যে আপনি যে চাকর বাকর তার একটা প্রমাণ আপনি দিচ্ছেন। চমৎকার বলছেন ভাই, চমৎকার বলছেন। স্বাধীন রাষ্ট্রের কর্মচারী না, স্বাধীন রাষ্ট্রের জনগণের কর্মচারী না, আমরা হলাম চাকর বাকর জাতীয় শ্রেণীর মানুষ। এবং এইটা হলো পার্সোনাল লয়ালিটি। আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন, ইটস এ পার্সোনাল লয়ালিটি। আপনি দেখেন চিফ অফ প্রোটোকল ওখানে গেছে, কেন গেছে? কাজটা কি ওখানে? আরিফ মাহমুদ নামের একজন প্রোটোকল আফসার ওখানে কেন যাবে? কোনো দরকার নেই।